হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল। ট্রান্সলেশন সিরিজের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি বদ্রি আজকে ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার রুল সেই স্ট্রাকচার রুল মেনটেন করে বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করবে সেটা আমি তোমাদের শেখাবো। প্রথমেই জানতে হবে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়। ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিংবা কোনো একটা ঘটনা ঘটার আগে কোনো একটা কাজ বা ঘটনা হয়ে থাকবে এরকম যদি বোঝায় তাহলে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। কি বললাম? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ঘটনা বা কোনো কাজ হয়ে থাকবে বোঝাতে কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স। কিংবা বাংলা বাক্যে দুটো ঘটনা যদি উল্লেখ থাকে, দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা অন্য ঘটনা ঘটার আগে হয়ে যাবে বা ঘটবে এরকম বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রুলটা কি সেটা একবার দেখে নিই। স্ট্রাকচার ফর্মুলাটা হল প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। আমি এখানে লিখেছি শ্যাল কিংবা উইল, সেই সঙ্গে হ্যাভ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফর্মুলা। এই ফর্মুলাকে মেনটেন করে আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। প্রথম বাক্য, রানু এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। রানু এতক্ষণে, কখন? এতক্ষণ, এতক্ষণে এটা একটা নির্দিষ্ট সময় এবং এই সময়ের মধ্যে রানু বাড়ি পৌঁছে থাকবে এরকম বোঝাচ্ছে। অর্থাৎ রানুর বাড়ি পৌঁছে যাওয়ার যে কাজটা বা ঘটনাটা সেটা হয়ে থাকবে এতক্ষণে। তাহলে প্রথমে আমরা কি করব? সাবজেক্ট। এখানে কর্তা কোনটি আছে? রানু। রানু হলো এখানে সাবজেক্ট। এর সাবজেক্টের পরে কি? শ্যাল কিংবা উইল। রানুটা কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে এই থার্ড পার্সনের পরে কি বসে? উইল বসে। এর উইলের পরে কি বসবে? এখানে শ্যাল কিংবা উইল বসিয়েছি। এরপরে কি বসবে? হ্যাভ ভার্ব। রানু উইল হ্যাভ। এর পরে কি হবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মেন ভার্ব, অর্থাৎ এখানে এই বাক্যটির মধ্যে মূল ক্রিয়াপদ কোনটি? পৌঁছানো। পৌঁছানো ইংরেজি কি? রিচ। এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো রিচড। রানু উইল হ্যাভ রিচড। রানু উইল হ্যাভ রিচড। রানু পৌঁছে থাকবে কোথায়? হোম। রানু উইল হ্যাভ রিচড হোম। রানু বাড়ি পৌঁছে থাকবে এতক্ষণে। ইংরেজি হলো বাই দিস টাইম। পরের বাক্য, তারা ততক্ষণে সন্ধ্যের খাবার খেয়ে ফেলবে। তাহলে এই বাক্যের কর্তা কোনটি? তারা। তাহলে এটি হলো সাবজেক্ট। ইংরেজি থেকে সাবজেক্ট বলছে, তাহলে সাবজেক্ট আমি বসাবো। তারা ইংরেজি কি? দে। দে সাবজেক্ট। এই সাবজেক্টটি, এই দে, এটি কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সনের পরে কি বসে? উইল বসে। শ্যাল কিংবা উইল বসালাম। শ্যাল কিংবা উইলের মধ্যে আমরা উইলটা বসালাম। এরপরে কি হবে? হ্যাভ। দে উইল হ্যাভ। কি করে থাকবে? খাবার খেয়ে ফেলবে। খাবার খাওয়া ইংরেজি কি? ইট। খাবার খাওয়া ইংরেজি হলো ইট। ইট মানে খাওয়া। ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। আমরা লিখতে পারি খাবার নেওয়া, খাবার খাওয়া। এই ধরনের বাংলা শব্দগুলোকে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। যখন আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করব এক্ষেত্রে এই খাবার খাওয়া, খাবার নেওয়া, এই ধরনের বাংলা শব্দগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে যখন হ্যাভ ভার্ব ব্যবহার করব তখন হ্যাভটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। তখন তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় প্রয়োজন অনুযায়ী। দে উইল হ্যাভ, এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড। দে উইল হ্যাভ হ্যাড। দে উইল হ্যাভ হ্যাড। এটা অনেকে কনফিউজড হতে পারে যে এখানে দুটো হ্যাভ ভার্ব কেন। আমরা এখানে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টের পরে উইল বসিয়েছি, এরপরে কি বসাতে বলছে? হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব, আর এই যে হ্যাভ ভার্বটা যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি সেটা হলো মেন ভার্ব, যেটা ইটের পরিবর্তে আমরা ব্যবহার করেছি। দে উইল হ্যাভ হ্যাড। কি খেয়ে ফেলবে? খাবার। দে উইল হ্যাভ হ্যাড, তারা খেয়ে ফেলবে। কি খেয়ে ফেলবে? সন্ধ্যের খাবার। সন্ধ্যের খাবার ইংরেজি হলো ডিনার। ততক্ষণ ইংরেজি কি? বাই দেন। দে উইল হ্যাভ হ্যাড ডিনার, তারা সন্ধ্যের খাবার খেয়ে ফেলবে বাই দেন, ততক্ষণে। তোমার বাড়ি ফেরার আগেই আমরা কাজটি সম্পন্ন করে ফেলব। এখানে দেখো দুটো ঘটনা উল্লেখ আছে।
আমি এই ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা বলার সময় আমি এটা বললাম, যদি কোনো বাংলা বাক্যে দুটো ঘটনা উল্লেখ থাকে এবং একটা ঘটনা অন্য ঘটনা ঘটার আগে হয়ে যাবে, এরকম বোঝাতে কি হয়, ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই বাক্যটি দেখো, তোমার বাড়ি ফেরার আগেই আমরা কাজটি সম্পন্ন করে ফেলবো। এখানে দুটো ঘটনা উল্লেখ আছে, একটা হলো আমরা কাজটি সম্পন্ন করে ফেলবো, আর অন্য একটি ঘটনা হলো তোমার বাড়ি ফেরার ঘটনা। তাহলে কোনটি আগে হচ্ছে, আমরা কাজটি সম্পন্ন করে ফেলবো, এই কাজটি আগে হয়ে থাকবে কখন, তোমার বাড়ি ফেরার আগে। এই বাক্যের আমরা কোন টেন্স করব, ফিউচার পারফেক্ট টেন্স করব। তাহলে এটার কর্তা কোনটি, আমরা, উই, এখানে সাবজেক্ট। এবারে উইয়ের পরে সাবজেক্টের পরে কী বসাবো, শ্যাল কিংবা উইল। উইয়ের পরে সাধারণত শ্যাল বসে, আই উই এগুলো ফার্স্ট পারসন, আই উইয়ের পরে শ্যাল বসে। এরপরে কি বসবে, হ্যাভ, উই শ্যাল হ্যাভ। এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে এখানে মেন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়াপদ কোনটি, সম্পন্ন করে ফেলা। সম্পন্ন করা ইংরাজি হলো কমপ্লিট। তাহলে কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, কমপ্লিটেড। উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড, আমরা সম্পন্ন করে ফেলব কি, অবজেক্ট আছে এখানে, কাজটি, এখানে দি ওয়ার্ক। ওয়ার্কের জায়গায় আমরা জব অর ডু ব্যবহার করতে পারি, দ্য জব, দ্য ওয়ার্ক। তাহলে উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমরা কাজটি সম্পন্ন করে ফেলবো। উইটা হলো এখানে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বসিয়েছি। কমপ্লিটেড এটা হলো কমপ্লিট মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দি ওয়ার্ক এখানে অবজেক্ট। এরপরে কোনো একটা ঘটনা ঘটার আগে এটা হয়ে যাবে এরকম বোঝাচ্ছে। তাহলে কোন ঘটনা হওয়ার আগে হবে, তোমার বাড়ি ফেরার আগে। তোমার বাড়ি ফেরার ইংরেজি কি, বিফোর, আগেই, বিফোর ইউ রিটার্ন হোম। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজি অনুবাদ করব, তাহলে যেটি আগে হয়ে থাকবে কোনো একটা ঘটনা ঘটার আগেই, সেটার আমরা কোন টেন্স করব, ফিউচার পারফেক্ট টেন্স করব। এবারে যেটা পরে হবে সেইটার আমরা কোন টেন্স করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বিফোরের পরে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলাটা কি বলেছিলাম, স্ট্রাকচার ফর্মুলা বলেছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। নেক্সট, সূর্য উদয়ের আগেই তারা ঘুম থেকে উঠে পড়বে। তাহলে তারা ঘুম থেকে উঠে পড়বে কখন, সূর্য উদয়ের আগে। এখানেও দুটো ঘটনা উল্লেখ আছে, একটা হলো তারা ঘুম থেকে উঠে পড়বে, আরও একটা ঘটনা যেটার আগে এই ঘটনা হয়ে থাকছে সেটা হলো সূর্য উদয়। তাহলে এই বাক্যের আমরা কোন টেন্স করব, ফিউচার পারফেক্ট টেন্স। কারণটা কি, যেহেতু এই ঘটনাটি এই সূর্য উদয়ের যে ঘটনাটা সেটার আগে হয়ে থাকবে বোঝাচ্ছে, তাই আমরা এই বাক্যের ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স করব। তাহলে এখানে কর্তা তারা, তারা ইংরেজি কি, দে, দের পরে আমরা উইল বসাবো, কারণ দেটা থার্ড পারসন, থার্ড পারসনের পরে উইল বসে। এরপরে আমরা হ্যাভ ভার্ব বসাবো, দে উইল হ্যাভ। মূল ক্রিয়াপদ কোনটি, ঘুম থেকে ওঠা। এর আগে একটা ট্রান্সলেশনের ভিডিওটিতে আমি বলেছিলাম বিছানায় যাওয়া, বিছানায় শুতে যাওয়া, গেট ইনটু বেড। তাহলে বিছানা ছেড়ে ওঠা বা ঘুম থেকে ওঠা আমরা গেট আপ ফ্রম বেড এরকম আমরা বলতে পারি। দে উইল হ্যাভ গেট আপ ফ্রম, দে উইল গেট আপ ফ্রম বেড, দে উইল হ্যাভ গেট আপ ফ্রম বেড, তারা ঘুম থেকে উঠে পড়বে কখন, সূর্যোদয়ের আগে, বিফোর দ্য সান রাইজেস। দ্য সানটা হলো সাবজেক্ট এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আছে, এই কারণে ভার্বের শেষে এস যুক্ত হলো। আগের দুই একটা ভিডিওতে আমি বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে মেন ভার্বের শেষে, সাবজেক্টের পরে মেন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তারা ইতিমধ্যে যেহেতু সময় উল্লেখ আছে, ভবিষ্যতে এই সময়ের মধ্যে খবরটি শোনা হয়ে থাকবে বা শুনে থাকবে এরকম বোঝাচ্ছে, তাই আমরা এটা ভার্বের কোন টেন্স করব, ফিউচার পারফেক্ট টেন্স করব। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট দিই, মানে তারা, সাবজেক্ট হলো, সাবজেক্ট অনুযায়ী আমরা উইল, তারপরে
হ্যাভ ভার্ব, দে উইল হ্যাভ শোনা থাকবে, অর্থাৎ মেন ভার্বের এখানে মূল ক্রিয়াপদ বার করে আমাকে কি করতে হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। শোনা ইংরেজি কি, হেয়ার, এর পাস্ট পার্টিসিপল হেয়ার মানে শোনা, HER, হেয়ার মানে শোনা, এর পাস্ট ফর্ম হার্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হার্ড। তাহলে দে উইল হ্যাভ হার্ড, অবজেক্ট কি আছে এখানে, খবরটি, দ্য নিউজ, দে উইল হ্যাভ হার্ড দ্য নিউজ, তারা খবরটি শুনে থাকবে, কখন, অলরেডি, ইতিমধ্যে। এরকমভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রুল অনুযায়ী আমরা এই বাক্যগুলোকে অনুবাদ করব এবং কখন বাক্যগুলি পড়ে যদি বুঝতে পারি যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো একটা সময়ের মধ্যে একটা ঘটনা হয়ে থাকবে, এরকম বোঝাতে আরও একটা বিষয় জানতে হবে। যদি কোনো বাংলা বাক্যে দুটো ঘটনা থাকে এবং একটা ঘটনা যদি অন্য কোনো একটা ঘটনা ঘটার আগে হয়ে থাকবে, এরকম যদি বোঝায়, তাহলে সেই বাক্যের ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স করব এবং অন্য যে ঘটনাটি পরে ঘটছে সেটার আমরা সেন্টেন্সের যখন লিখব তখন কোন টেন্সে লিখব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।